হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো, টেস্ট পেপারের পর্ষদ থেকে যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা পেজ করাবো 192 জিওগ্রাফির। আমি আশিস স্যার, আমি তোমাদের জিওগ্রাফি ক্লাস নিয়ে থাকি। যে কথা বারবার বলি, যে কথা বারবার বলতে হয় আমাদের, দেখতে দেখতে দিন চলে এলো, আর মাত্র কয়েকটা দিন। কি কেমন করে উঠলো না বুকের ভিতর? হ্যাঁ, আমাদেরকে প্ল্যান করে এগোতে হবে, আর তোমরা জানি প্ল্যান করে নিয়েছো। যদি না করে থাকো, এই চ্যানেল দেখতে থাকো, প্ল্যান বলে দেওয়া হবে যে শেষ এক মাসে অনেক ফাঁকি দিয়েছো তো তোমরা, গেম খেলেছো, সময় নষ্ট করেছো, জানি জানি বলতে হবে না, আমি সব জানি। কিন্তু এই শেষ একটা মাসে কিভাবে কিভাবে কোন পথে করলে তুমিও পেতে পারো যে নাম্বার আমি বলছি। হ্যাঁ, তুমিও পেতে পারো, তুমি পাবে, কেন পাবে না? সবাই পায়, তুমিও পাবে। তাই দেখতে থাকো আমাদের চ্যানেল, এবং অবশ্যই আজকে যে পেজটা করাবো সেই পেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ। তোমরা তোমাদের বইয়ের অ্যান্সার দেওয়া আছে, দেখবে এটা পর্ষদের টেস্ট পেপারে মিলিয়ে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা, এবং তার মাঝে মাঝে আমি বলে দেব যে কি কারণে অ্যান্সারগুলো হচ্ছে, এবং কিছু ছকের কথা বারবার বলি। আজকে দু একটা ছক তোমাদের দেখিয়ে দেবো, যেভাবে করলে তোমাদের সহজে মনে থাকবে। চলো কথা না বলে আর বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্নতেই আছে, একটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হলো। একটা অপশন দেওয়া রয়েছে, ভৌমজল, জোয়ার ভাটা, আর্দ্রতা এবং হিমবাহ। কি বলেছে? প্রাকৃতিক শক্তি কিরকম? স্থিতিশীল। স্থিতিশীল মানে হচ্ছে যার মানে চটজলদি বদল হবে না। হ্যাঁ, মানে সেই রকমই থাকতে চাই আর কি। যে আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, হ্যাঁ সেই রকমই থাকতে চায়। তো সেই রকম কি, দেখো জোয়ার ভাটা আসে যায়, স্থিতিশীল নয়। হিমবাহ ক্রমশ অভিকর্ষের টানে নিচে দিকে এগিয়ে যায়, স্থিতিশীল নয়। আর্দ্রতা কখনো বাড়ে কখনো কমে। তাহলে তিনটে যখন হচ্ছে না, আমাদের অ্যান্সার কি হবে? ভৌমজল। অবভিয়াসলি ভৌমজল হবে। মাটির তলার জল, যেই জল জমে থাকে সেটা হচ্ছে ভৌমজল। বুঝা গেছে? চলে আসছে পরেরটাই। একটি মহাদেশীয় হিমবাহের নাম বলতে হবে। একটি মহাদেশীয় হিমবাহ কোনটি? চারটে হিমবাহ, হ্যাঁ চারটেই এটা হিমবাহ। বরফের একটা বিরাট স্তূপ, যা পর্বত গাত্র দিয়ে, পর্বতের গা দিয়ে ধীরে 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 অভিকর্ষের টানে নিচে নামতে থাকে। তো তার মধ্যে কি রয়েছে? একটা ল্যাম্বার্ট, সিয়াচেন, হুবার্ট, মালাস, পিনা। এই চারটের মধ্যে আমাকে মহাদেশীয় কোনটা? দেখো, মহাদেশীয় হিমবাহ মানেটা কি? যে হিমবাহ বিরাট অঞ্চল জুড়ে পুরো একটা মহাদেশের অংশ ছিল বা আছে, মহাদেশের সমান আর কি, সেটা হবে মহাদেশীয় হিমবাহ। বিরাট বড়, আরে সহজ করে ভাবো জিনিসটা, অত কঠিন করে ভাবার কিছু নেই। একটা বিরাট অংশ। তাহলে কি হবে এখানে? ল্যাম্বার্ট, সিয়াচেন, হুবার্ট, মালাস, পিনা। দেখো এই চারটে অপশন করার আগে আমরা একটা জিনিস একবার দেখে নিই। উত্তর দেখার আগে একটা ছক তোমাদেরকে বলেছি, যেভাবে তোমরা খাতায় লিখে লিখে করবে। পরীক্ষার সময় একটা ডায়েরি রাখবে, ঠিক আছে? পরীক্ষার সময় যত এগিয়ে আসছে, পরীক্ষার সময় রাখবে না, পরীক্ষার সময় যত এগিয়ে আসছে সেইখানে তোমরা কি করবে? ডায়েরি রাখবে। এই পরীক্ষা যত সময় এগিয়ে আসবে না, তত আমাদের মাথায় যেন ভুলি 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 মানে ভুলে যায় একটা ব্যাপার আসবে। তখন তুমি বইয়ের দিকে ফোকাস না করে তখন তুমি পাতাগুলোকে উল্টিয়ে উল্টিয়ে দেখতে পাবে, এবং আমি বলেছি সঙ্গে তোমার মাথা যাবে, তাই না? তাহলে মাথার মধ্যে সহজে ঢুকে যাবে। পার্বত্য হুবার্ট, পাদদেশীয় মালাস, পিনা, মহাদেশীয় ল্যাম্বার্ট। তাহলে কি হয়ে যাচ্ছে? পার্বত্য অর্থাৎ পর্বতের গাত্র দিয়ে যে হিমবাহটা নামে সেটা হচ্ছে হুবার্ট। এটি হচ্ছে বৃহত্তম, এখানে বৃহত্তম নামটি লেখা রয়েছে। সব থেকে বড়, সবগুলোই এখানে বড় আর কি। পার্বত্যের সব থেকে বড় হচ্ছে হুবার্ট। পাদদেশীয়, পাদদেশীয় মানে পা, তলা। অর্থাৎ যদি আমার এটা পর্বত হয়, পর্বতের এই জায়গাটাকে বলা হয় পাদদেশীয়। পর্বতের নিচ, পা কোনটা সেখানটা, এটা পর্বতের চূড়া বলা হয়, তাহলে এটা পাদদেশীয়। তাহলে পাদদেশীয় হিমবাহ কোনটি সব থেকে বড়? সেটা হচ্ছে মালাস, পিনা। আলাস্কার মালাস, পিনা, এটাও বড়। সব থেকে বড়গুলো এখানে লিখেছি, আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এইভাবে খাতায় লিখে লিখে করবে। মহাদেশীয় কি? ল্যাম্বার্ট, সব থেকে বড় মহাদেশীয় ল্যাম্বার্ট। এভাবে তিনটে থাকলে এই তিনটে থেকে আসুক না প্রশ্ন, আসুক, দেখে নেব, তাই না? তাই একটি মহাদেশীয় হিমবাহ কি হয়ে যাবে এখানে? ল্যাম্বার্ট হয়ে যাবে। এইভাবে করবে। সিয়াচেন হবে না, হুবার্ট, মালাস, পিনা কেন হবে না বুঝতে পারলে? চলে আসছি পরেরটাই। একটি নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ দাও। এখানে না ম্যাপ, তোমাদের ম্যাপ করে জিনিসগুলো মনে রাখতে হবে, কোন মরুভূমি কোথায়। দেখো, লাদাখ হবে না আমাদের এখানে, এটা ক্রান্তীয়। লাদাখ হবে না, সাহারা হবে না। এগুলো নাতিশীতোষ্ণ জলবায়ুতে যে মরুভূমি থাকে তা হলো নাতিশীতোষ্ণ মরুভূমি। তো এই জলবায়ুর এটা অন্তর্গত নয়। তাহলে
রইল পড়ে দুটি, কালাহারি, গোবি। কালাহারিও এই জলবায়ুর অন্তর্গত নয়। নাতিশীতোষ্ণ বা শীতল মরুভূমি বলেও ডাকা হয় কাকে? গোবি মরুভূমিকে। নাতিশীতোষ্ণ বা শীতল মরুভূমি বলেও ডাকা হয় গোবি মরুভূমি থেকে। তোমাদের জন্য প্রতিবারই একটা করে প্রশ্ন দিই, আর তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দাও, আমি দেখেছি খুব ভালো জিনিস। এই গোবি মরুভূমি থেকে বালি উড়ে এসে একটা সমভূমি তৈরি করেছে। গোবি মরুভূমি থেকে বালি উড়ে এসে একটা সমভূমি তৈরি করেছে। এ ধরনের সমভূমিকে বলা হয় লোয়েস। সূক্ষ্ম বালিকণা যখন উড়ে আসবে তখন তাকে বলা হয় লোয়েস। কি বলা হয়? লোয়েস। এই যেরকম একটি লোয়েস মরুভূমি থেকে উঠে আসে আর কি, সেই লোয়েস সমভূমির নাম তোমাদেরকে বলতে হবে। যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি হবে। চলে আসি পরের প্রশ্নতে। কি লেখা রয়েছে দেখো, মেরুজ্যোতি সৃষ্টি হয় বায়ুমণ্ডলের যে স্তরে। এখানে কতগুলো স্তরের নাম লেখা আছে। মেরুজ্যোতি বা অরোরা, মেরুজ্যোতি বা অরোরা বা মেরু প্রভা তৈরি হয় বায়ুমণ্ডলের যে স্তরে। চারটে দেওয়া রয়েছে: থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। উত্তর বলছি, এখানে থার্মোস্ফিয়ার হবে। থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়, আয়নগুলোর সঙ্গে স্পার্কিং করে তৈরি হয় মেরুজ্যোতি। এখানে আরো পার্টিকুলার যদি বলা থাকতো আয়ন মণ্ডল, তাহলে সেটাও আমাদের অ্যান্সার হতো। আয়ন মণ্ডল, আয়ন মণ্ডল, বোঝা গেছে? তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যেত, বাকিগুলো হতো না। জানি একটু শুনতে অসুবিধা হতে পারে, আমার গলাটা ধরে রয়েছে, শরীর খারাপ, ঠিক আছে? না হলে তোমাদের আরো তাড়াতাড়ি ভিডিও আসতো। তবে আমি জানি তোমরা কিন্তু ধৈর্য ধরতে পারো, তোমরা পারবে। আর তোমরা যদি কামনা করো আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, একদম তাগড়া হয়ে যাবো, আর পরপর ভিডিও আসবে। চলে আসি পরেরটা। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমপ্রেস রেখাগুলি ড্যাশ আকৃতির হয়। এখানে ড্যাশ মানে চারটে অপশন দিয়ে দিয়েছে। ও আকৃতির মানে এরকম গোল আকৃতির, এল আকৃতির, ভি আকৃতির আর টি আকৃতির। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমপ্রেস, সমপ্রেস মানে কি? সমপ্রেস মানে হচ্ছে সমচাপ। তো যেখানে নাতিশীতোষ্ণ সেখানে সমচাপগুলো বেঁকে যায়, এভাবে বেঁকে যায়, এভাবে বেঁকে যায়, সমান্তরালে বা এরকম থাকে, এরকম হয়ে যায়। আকৃতিটা কেমন কেমন লাগছে? ও না, এল না, ভি, হ্যাঁ ভি আকৃতির। কি হবে? ভি আকৃতির, বাকিগুলো হবে না। পরেরটাই, মোট সমুদ্র স্রোতের মধ্যে শীতল সমুদ্র স্রোতের পরিমাণ কত, কত পার্সেন্টেজ? চলো একটা পৃথিবী আঁকি। এই হলো পৃথিবী। পৃথিবীর এই জায়গাটা মধ্য অংশ, এটা হচ্ছে 0 ডিগ্রি, এখানটা উষ্ণ অঞ্চল। 0 ডিগ্রি এই জায়গাটা উষ্ণ অঞ্চল, আর উপরের এই জায়গাগুলো হচ্ছে শীতল অঞ্চল। তাহলে অধিকাংশ স্রোত এই নিচ দিয়ে সমুদ্র স্রোতেরই শাখা, ঠান্ডা স্রোতের শাখা, নয়তো উপরে ঠান্ডা স্রোতের শাখা। মাঝখানের মাত্র 10% গরম বা উষ্ণ স্রোত থাকে। তাহলে 10% কি থাকবে? উষ্ণ স্রোত। বাকি 90% কি থাকবে তাহলে? শীতল স্রোত। আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা, কারণ এখানে সূর্য লম্বাভাবে কিরণ দেয়। দেখো বায়ুমণ্ডলে কতগুলো কাজ এখানে লিখেছি, কতগুলো কাজ লিখেছি, যে কাজগুলো থেকে তোমাদের এবারে ঘুরে ফিরে প্রশ্ন আছে। তুমি যদি তোমার নোটবুকে এই ছকটা তুলে নাও, পজ করে ভিডিওটা, কিংবা ভিডিওটা দেখার পর পুনরায় এই জায়গাটাকে স্ক্রিনশট নিয়ে দেখে লিখে নেবে আরামসে বসে বসে। যদি তোমার নোটবুকে এটা তোলা থাকে, এখান থেকে তুমি 1 নাম্বার পাবে, পাবেই পাবে। বোঝা গেছে? পরে যেন আফসোস না করতে হয়, পরে যেন না দুঃখ করতে হয় যে স্যার এইগুলো যদি আমি টুকে রাখতাম, আমি যদি মাথায় ঢুকিয়ে রাখতাম, তাহলে আমি পরীক্ষাতে এখান থেকে 1 নাম্বার পেতাম। পরে চোখের জল ফেলে লাভ নেই, কেউ তোমার সেই চোখের জলের দাম দেবে না, কেউ দেবে না, ঠিক আছে? আফসোস করে পরে লাভ নেই। আগে দেখো, এখনো আছে 1 মাস মতন সময়, সেই সময়টাকে কাজে লাগাও। মেরুজ্যোতি থার্মোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, একটু আগেই হলো, দেখো এখান থেকে প্রশ্নটা পড়েছে। তারপরে উল্কা দহন, উল্কা পুড়ে ছাই হয়ে যায় কোথায়? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারকে আরেকটা জিনিসও বলে শীতলতম স্তর। তারপরে জেট বিমান কোথা দিয়ে চলাচল করে? শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করে। বৃষ্টিপাত কোথায় হয়? এতগুলো স্তরের মধ্যে কোন স্তরে বৃষ্টিপাত হয়? যে স্তরে আমরা থাকি, ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে আমরা থাকি, একে ঘনমণ্ডলও বলা হয়, কারণ সবচেয়ে ঘনত্ব বেশি হচ্ছে ট্রোপোস্ফিয়ারের। এছাড়া একে ক্ষুব্ধ মণ্ডলও বলে। ক্ষুব্ধ অর্থাৎ ট্রোপো শব্দের অর্থ হচ্ছে বিক্ষুব্ধ বা ক্ষুব্ধ। বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়? আয়ন, আয়ন স্ফিয়ারে। গলা ধরে যাচ্ছে, বুঝতে পারছো? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় কোথায়? ম্যাগনেটোস্ফিয়ারে।
পেয়ারে, এগুলো থেকে না ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন পড়ছে বিভিন্ন জায়গায়। এগুলো শুধু এখান থেকে নেওয়া নয়, বিভিন্ন টেস্ট পেপার থেকে সংগ্রহ করে এই পয়েন্টগুলোকে লিখেছি। তোমরা 1 2 3 4 5 6টা থেকে 1 নাম্বার পেয়ে যাবে। কি এইভাবে আমি ছক করতে তোমাদের বলেছি, তোমরা করেওছো, এবং যারা করনি তারা কিন্তু অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছ, মনে রাখবে। একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো, এরপরে আরো অনেক ছক আছে, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, স্কিপ করবে না তাহলে পেরিয়ে যাবে। পুরোটা মন দিয়ে দেখবে। একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো, কি হবে? সেলুলোজ, মিথেন, ট্রাইটেনিয়াম, বাগাসি। তো দেখে বোঝা যাচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ট্রাইটেনিয়াম, এটা হয়ে যাবে, এটা তেজস্ক্রিয় পদার্থ। ভারতে রাজ্য পুনর্গঠনের ভিত্তি নয় কোনটি? ভারতে যার ভিত্তিতে রাজ্য সাজানো হয়নি, দেখো প্রশাসনিক সুবিধার জন্য রাজ্য সাজানো হয়েছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে ধর্মীয় বিভেদ, এখানে তো অ্যান্সার পেয়ে যাচ্ছি। কোনো দেশ কখনো ধর্মীয় বিভেদ করে, ধর্মীয় ভাগ করে তার রাজ্য গঠন করে না, আমাদের তো ভারতবর্ষ কোনোদিনও সেটা করবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বাকিগুলো আমাকে দেখার দরকার নেই। কিন্তু এখান থেকে যদি প্রশ্নটা বলতো যে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি, তাহলে কিন্তু ভাষা হতো। এটা কিন্তু বারবার আমরা পেয়েছি, হ্যাঁ কি না? একদম। কাশ্মীর উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে, বারবার লক্ষ্য করছি জিওগ্রাফির 1 নম্বরের প্রশ্ন কিন্তু এই উপত্যকা থেকে দিচ্ছে, বোঝা গেছে? এটা ইঙ্গিত দেয় যে হ্যাঁ এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। তাহলে উপত্যকার একটা ছক করলে কেমন হয় স্যার? কেমন হয় স্যার? একটা ছক করে দিন। চলো আমি আছি তো, এই যে, এই কোথায় গেল, বড় ধোঁকা দিয়ে দিল যে, এই যে একটা ছক রয়েছে, উপত্যকার ছক। কি রয়েছে এখানে? কাশ্মীর উপত্যকা, কুলু উপত্যকা, দুন উপত্যকা, কাঁকড়া উপত্যকা। দেখো জিনিসটা, কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বত শ্রেণীর? এই একটা, এদিক থেকে এইভাবে পর্বতগুলো যাচ্ছে, এদিক থেকে একটা পর্বত যাচ্ছে, তাদের মাঝে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে উপত্যকা। তো দুটি পর্বতের মাঝের জায়গাটা কোনটা? কাশ্মীর উপত্যকা কি কি বলেছে? পীর পাঞ্জাল আর হিমাদ্রির মাঝে অবস্থিত হচ্ছে কাশ্মীর উপত্যকা। কুলু উপত্যকা পীর পাঞ্জাল আর উচ্চ হিমালয়ের মাঝে, কুলু এগুলোর মধ্যে পড়বে পড়লে। দুন উপত্যকা, যেমন দেরাদুন আছে সেরকম দুন উপত্যকা মধ্য হিমালয় আর শিবালিকের মাঝে অবস্থিত। কাঁকড়া উপত্যকা ধৌলাধর বা ধুলাধর থেকে শিবালিকের মাঝে অবস্থিত। তাহলে এগুলো পর্বত শ্রেণী। উপত্যকা কার কোন পর্বত শ্রেণী? এগুলো লিখেছি পর্বত শ্রেণী, পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত। সেগুলোর একটা ছক আমি করে দিয়েছি, তোমাদের আর কষ্ট করতে হবে না। এইগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষাতে আসবে, ঘুরে ঘুরে আসছেও। বুঝতে পারলে? চলে আসছে আমাদের প্রশ্নতে, কি রয়েছে না কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বতের মাঝে অবস্থিত। তাহলে বুঝতেই পারলে কি হলো, এখানে হিমাদ্রি এবং পীর পাঞ্জাল হয়ে গেল। তারপরে দেখো বর্জ্যের রয়েছে কঠিন, তরল, গ্যাসীয়, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর। এগুলো একটা প্রশ্নের ধাঁচ দেখতে পাই যে বর্জ্য থেকে এগুলো পড়ছে। যেমন কঠিন হচ্ছে আনাজের খোসা, তরল হচ্ছে দূষিত জল, গ্যাসীয় NO2 যে কোনো গ্যাসীয় যেগুলো বায়ুদূষণ ঘটায় যে গ্যাসগুলো, সেগুলো বোঝা গেছে। জৈব ভঙ্গুর কাগজ, জৈব ভঙ্গুর মানে যেগুলো মাটিতে মিশে যায়, যেগুলো মাটিতে পচে যায়, পরিবেশের সঙ্গে মিশে যেয়ে পরিবেশের ক্ষতি করছে না চট করে, তো সেগুলো সাময়িক হলেও কি হয়েছে, কাগজ এগুলো হচ্ছে সাময়িক ক্ষতি করে, জাম করে, কিন্তু তারপরে ঠিক হয়ে যায়, ভেঙে যায়। আর জৈব অভঙ্গুর যেমন কাঁচ, প্লাস্টিক, এগুলো হচ্ছে সব থেকে বেশি, প্লাস্টিক এগুলো হচ্ছে ক্ষতি করে। জৈব অভঙ্গুর মানে ভাঙে না বা মাটিতে মেশে না। দেখো কি বলেছে প্রশ্নতে, 9 হয়েছে 10 নম্বর প্রশ্ন। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? 4টা হ্রদ রয়েছে, পুষ্কর, প্যাংগং, কোলেরু, সম্বর। আমরা যখন এবিটিএ টেস্ট পেপার করছিলাম বা দেখছিলাম তখন কিন্তু বারবার দেখেছিলাম সেখানেও হ্রদ থেকে একটা প্রশ্ন পড়ছে, বোঝা গেছে? কিসের ইঙ্গিত দেয়? যেমন আকাশে প্রচুর মেঘ করেছে, মেঘ করলে যে বৃষ্টি হবে তার কোনো মানে নেই। মেঘ দেখে তুমি বলতে পারবে, যদি মেঘ অধ্যায় ভালো করে মেঘ সম্পর্কে জানো তাহলে দেখে বলে দেবে যে এই মেঘে বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না। যদি দেখা যায় আকাশে কিউমুলোনিম্বাস মেঘ করেছে তাহলে তুমি বলবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 99.99%। সেভাবে আমরা বলতে পারি যে এই প্রশ্নটা পরীক্ষাতে পড়তে পারে, তার সম্ভাবনা রয়েছে 90%। তাহলে সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ লবণাক্ত জল না পড়ুক, হ্রদ থেকে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেওয়ার চান্স রয়েছে। এর কোনো মানে নেই, কেউ বলতে পারবেন না যে ভারতে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, এই প্রশ্নটাই তোমাকে এমসিকিউ বা এসিকিউ হিসাবে দেবে। তাহলে একটা হ্রদের ছক করি, আসতেই ছকে আমি সবগুলোকে পুরে দিই, দিয়ে মাথায় ঢুকে নিই, বাস তাহলেই হয়ে যাবে।
পুষ্কর, প্যাংগং, কোলেরু মধ্যে সব থেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ। সব থেকে বড় হলো সম্বর হ্রদ। চলো একটা হ্রদের ছক তোমাদের জন্য দিয়ে দিই। খাতায় এরকম ছক করবে, হ্রদ উলার, দেখো উলার যে হ্রদটা সেটা হচ্ছে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম সব থেকে বড় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। নোনা জলের বৃহত্তম তাহলে কি হবে? সম্বর। আচ্ছা, লেগুন বা একে বলে, এটা হচ্ছে উপহ্রদের মধ্যে পড়ছে, হ্রদ নয়, উপহ্রদ, অর্থাৎ যার তিন দিকটা স্থল আছে, একদিকটা খোলা, বোঝা গেছে? এরকম একদিকটা খোলা, তিন দিকে, এদিকেও স্থল, এদিকেও স্থল, এদিকেও স্থল, তিন দিকটার মধ্যে একদিক খোলা, তাকে উপহ্রদ বলে। তো সেরকম উপহ্রদ হচ্ছে কি আমাদের চিল্কা। চিল্কা হচ্ছে সব থেকে বড়, একে লেগুন বলে। আর ম্যানমেড, মানুষের তৈরি করা, মানুষ কেটে তৈরি করেছে সেই কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ বল্লভ হ্রদ। খুবই ইম্পর্টেন্ট হ্রদের একটা ছক, যদি তুমি মাথার মধ্যে আয়ত্ত করতে পারো তো চোখ বন্ধ করে থাকবে, ওকে ডান হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বুঝা গেছে? এইভাবে ছক করে করে পড়বে। আমরা চলে আসি প্রশ্নতে। ভারতে সবুজ বিপ্লবের ফলে যে ফসলটির উৎপাদন মাত্রা সব থেকে বেশি ছিল, সবুজ বিপ্লবের ফলে যে ফসলটার উপর জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে গম, সেটা হচ্ছে গম। বাকিগুলো কি হয়নি? হ্যাঁ হয়েছে। তো সবুজ বিপ্লবের নামটা সবুজ, এরকম অনেকগুলো বিপ্লব আছে। সবুজ বিপ্লব যেমন গম বা খাদ্যশস্যের উপর জোর দেওয়া হয়েছিল, সেরকম যদি বলা হয় লাল বিপ্লব তাহলে টমেটো বা মাংস উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছিল, যেটা তাকে বলা হয় লাল বিপ্লব। গোলাপি বিপ্লব হলে চিংড়ি হবে, গোলাপি বিপ্লব হলে কি হবে? চিংড়ি হবে। হলুদ বিপ্লব হলে তৈলবীজ হবে, হলুদ বিপ্লব, বোঝা গেছে? রজত বিপ্লব যদি বলে বা রূপলি বিপ্লব যদি বলে তাহলে হবে ডিম। গোল্ড বিপ্লব হলে কি হবে? গোল্ড বিপ্লব হলে হবে আলু, ঠিক আছে? এইভাবে বিপ্লবের একটা ছক যদি চাও তোমরা, আমি কিন্তু এখানে দিইনি বিপ্লবের, বিপ্লব থেকেও প্রশ্ন পড়ছে, তাহলে কমেন্টে লেখো, এখনই লেখো যে স্যার আমার চাই, যার চাই, সবাইকার দরকার নেই, যাদের চাই তারা লেখো, আমি আছি, তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। যদি না লেখো, আরে মনের কথা যদি মুখ ফুটে বলতে না পারো, বুঝবো কি করে? বলতে হবে, বললে সে সব হোগা। কমেন্ট করো। ভারতের বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি। অ্যান্সার হবে বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম বিমান নির্মাণ, হ্যাঁ, বিমান তৈরি করা হয় কোথায়? বেঙ্গালুরুতে করা হয়। চলে আসছি পরের প্রশ্নে, চলে আসছি পরের প্রশ্নে। দেখো কি বলেছে, ভারতের একটি অতি উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চলের নাম। অতি উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল বলেছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, হিমাচল প্রদেশ, ঠিক আছে? এটা উত্তরপ্রদেশ করে দাও। তারপর 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ব্যবধানের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র স্কেল কোনটি? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। আমি উত্তরে আসার আগে একটা ছকে যাচ্ছি, তোমাদের যেটা খুবই দরকার ছকটা, তারপর আমি 1 ডিগ্রি 1 ডিগ্রি উত্তরতে আসছি। এই হলো ছক, ম্যাপে পুরো ডিগ্রি সারণী, ঠিক আছে? পাঁচালি বলে দিয়েছি পুরো। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, তার আরএফ কত হয়? 1 ডিগ্রির সঙ্গে 1 ডিগ্রি আরএফ কত হয়? মাথায় একটা করে দাগ আছে, এগুলোকে ইঞ্চ বলা হয়, ঠিক আছে? 30 ইঞ্চি 30 ইঞ্চির মধ্যে আরএফ কত হয়? 15 ইঞ্চ কত হয়? আর নতুন এটা তৈরি হয়েছে একদম নিউ, এটা হচ্ছে 7.5 ইঞ্চ, 7.5 ইঞ্চের মধ্যে আরএফ কত হয়? এই আরএফটা ঝট করে একটা স্ক্রিনশট করে খাতার মধ্যে ঝটপট টুকে নাও, ঠিক আছে? এটা তোমাদের দরকারি জিনিস, তোমাদের দরকার হয়। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি আমার জানতে চেয়েছে, তাহলে 1:2 এটা হবে। তাহলে আমার অ্যান্সারে যেটা জানতে, দেখো এখান থেকে প্রশ্ন পড়েছে, বোঝা গেছে? আমার অপশন খ হয়ে যাচ্ছে, বাকিগুলো হচ্ছে না। যদি তোমার এই ছকটা না জানা থাকে তাহলে তুমি কিন্তু ঘাবড়ে যাবে, তাহলে ছকটা তোমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবারে চলে আসছে তারপরের ধাপে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সুলেখো এবং অশুদ্ধ হলে অলেখো। মন দিয়ে দেখো। মোরেন, এটা হচ্ছে গ্রাবরেখা, হিমবাহের একটি সঞ্চয়জাত ভূমিরূপ, এর নাম হচ্ছে গ্রাবরেখা। গ্রাবরেখা মোরেন হিমবাহের একটি সঞ্চয়জাত ভূমিরূপ। সত্য, শুদ্ধ লিখে দিলাম। উপক্রান্তীয় পশ্চিমা জেট শীতকালে হিমালয়ের দক্ষিণে অবস্থান করে। হ্যাঁ সত্য এটাও, তবে শুদ্ধ লিখে দিচ্ছি, শুদ্ধ। পেরিজি অবস্থানে পূর্ণিমা চাঁদকে বলে মাইক্রো। পেরিজি তোমাদের বারবার বলেছি, পেরিজি তোমাদের জেনে গেছো, পেরিজি সম্পর্কে মাইক্রোমুন নয়, এটা ভুল হবে। পেরিজি অবস্থানে মাইক্রো মানে ছোট, মুনকে ছোট দেখায় বলছে, না ছোট দেখায় না, বড় দেখায়, তাহলে এটা ভুল লেখা রয়েছে, অশুদ্ধ হবে। নেক্সট,
সরোবর প্রকল্প গোদাবরী নদীর উপর নির্মাণ করা হয়েছে, ঠিক আছে, সর্দার সরোবর প্রকল্প গোদাবরী নদীর উপর নির্মাণ করা হয়েছে, না হয়নি, সর্দার সরোবর প্রকল্প গোদাবরী উপর নির্মাণ করা হয়নি, এটা ভুল লেখা রয়েছে। আচ্ছা, কার্পাস গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত, হ্যাঁ নাগপুরে অবস্থিত, গবেষণাগারে ছক করতে বলেছিলাম, ছক করেছো তো, নাহলে কিন্তু তুমি অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছ। আচ্ছা, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি এনআরএস এর সদর দপ্তর বেঙ্গালুরু, না বেঙ্গালুরু নয়, কোথায় সদর দপ্তর? সদর হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। আচ্ছা, তারপর 7 2011 আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন নাগাল্যান্ডে, হ্যাঁ সত্য, এটা একদম সত্য কথা বলেছে। একটা ছক করেছি নিচে, আবার দেখো প্রকল্প নদী, তোমরা এইভাবে আরো যদি 2-4টে পাও তো করে নেবে, যেগুলো ইম্পর্টেন্ট রেখেছি। ভাগরা নাঙ্গল বারবার পড়ছে, শতদ্র নদীর উপর করা হয়েছে, হীরাকুদ মহানদীর উপর করা হয়েছে, ডিভিসি দামোদরের উপর করা হয়েছে, নাগার্জুন কৃষ্ণার উপর করা হয়েছে। দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, হয়েছে। দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, দুটো শিব বালিয়াড়ি, এরকম তরবারির মতন বালিয়াড়িগুলো থাকে, তার মাঝের রাস্তাকে কি বলে? এটাও রিপিট প্রশ্ন, আগে আলোচনা হয়েছে, গাসি বলে, গাসি, তবে অনেকে আদর করে গাউস বলে, ব্যাপারটা একই, গাসি। আচ্ছা, মূল জিনিস এটা হচ্ছে করিডর, মূল এটাকে হচ্ছে করিডর। শিলাবৃষ্টি সৃষ্টি হয় ড্যাশ মেঘ থেকে, কিউ মূলো নিম্বাস, কিউ মূলো নিম্বাস। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে ড্যাশ মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে। নেক্সট, ড্যাশ বেশি থাকা কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয়, যখন কোনো মাটির রং কালো হবে তখন সেটি জৈব পদার্থ বেশি থাকবে, জৈব পদার্থ অর্থাৎ উদ্ভিদ প্রাণী পচা জিনিস বেশি থাকবে, জৈব পদার্থ অ্যান্সার। তারপরে ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি? এই যে জামা প্যান্ট তৈরি হচ্ছে, বস্ত্র বয়ন শিল্প, কার পাশ থেকে হয়? বস্ত্র বয়ন, বস্ত্র বয়ন শিল্প। এটাই প্রশ্নটা বারবার পাচ্ছি। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর দুটি ড্যাশ শহরে মিলিত হয়েছে, উপর থেকে একটি রাস্তা একদম শ্রীনগর থেকে শুরু করে কন্যাকুমারী, আর এদিকে পূর্ব দিকে দুটো রাস্তা রয়েছে, যে শহরে মিল হয়েছে তার নাম ঝাঁসি, তার নাম ঝাঁসি, শহরটার নাম ঝাঁসি, ঝাঁসি শহরে। ইনসুলেশন সব থেকে বেশি হয়, আগের দিনই বলেছিলাম ইনসুলেশন কি? আগত সৌররশ্মি, যে রশ্মিটা আমাদের এখানে বেশি পরিমাণ আসছে সেটা হচ্ছে আগত সৌররশ্মি, সেই যেটা কার্যকর লাগছে ইনসুলেশন বলা হয়, আর যেটা ফিরে যায় তাকে বলে অ্যালবেডো। তাহলে ইনসুলেশন সব থেকে বেশি না মাঝখানের অঞ্চল হবে? নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় যদি অপশন না থাকে তো নিরক্ষীয় পর হবে ক্রান্তি উপক্রান্তীয়, ঠিক আছে, ক্রান্তি উপক্রান্তীয় হবে নিরক্ষীয় পরে, নিরক্ষীয় থাকলে নিরক্ষীয় অ্যান্সার হবে। একটি বা দুটি শব্দের উত্তর দাও। ব্ল্যাক ফুট রোগ কি কারণে হয়? ব্ল্যাক ফুট, ঠিক আছে, পায়ের পাতা কালো কালো হয়ে যাবে, বেশি হলে হাতের পাতাও কালো কালো হয়ে যাবে, সেটা হবে আর্সেনিক। অ্যান্সার কি হবে? আর্সেনিক, আর্সেনিক। তোমরা তোমাদের রোগ যতগুলো রয়েছে, ব্ল্যাক ফুড রোগ মানে যেই ধাতুগুলো থেকে হয় দূষণে পাবে, সেই রোগের একটা তালিকা তৈরি করবে, আমি তোমাদের বারবার বলে দিচ্ছি কোথা থেকে করতে হবে, যদি না পারো কোন জায়গাগুলো তালিকা করতে হবে বলে দিচ্ছি, যদি না পারো তো কমেন্টে বলবে, আমি করে দেবো, পারলে নিজেই করে নেবে, কারণ তুমি যদি নিজে বই পড়ে বেড়ে করো না, তোমার কিন্তু ওখানে ডাবল মানে তোমার ওখানে কার্যকরটা বেশি হবে, বেশি কাজে দেবে, বুঝা গেছে? তুমি নিজে বই খুঁজে তুমি করছো, একটু 5-10 মিনিট সময় লাগবে, তাহলে সেটা তোমার মাথায় পুরোপুরি একবারে লোড হয়ে গেল। তারপর আমি করে দিলে কি হবে? হবে না কেন, তোমাকে ওটা আরো 2বার প্র্যাকটিস করতে হবে। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে কোন গ্যাসটি অধিক থাকে? হাইড্রোজেন গ্যাস বেশি থাকে, হাইড্রোজেন বেশি থাকে। নেক্সট, রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? চিনুক, চিনুক, ঠিক আছে, এর অপর নাম হচ্ছে তুষার ভক্ষক, অর্থাৎ এটা যখন বয়ে যায় তখন ঠান্ডা জায়গার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, বাতাসটা গরম, নিজে গরম কিন্তু বয়ে যাচ্ছে ঠান্ডা জায়গার মধ্যে দিয়ে, তো সেই জায়গার বরফগুলো গলে যায়, তাই একে বলা হয় তুষার ভক্ষক বা তুষার খাদক, মানে তুষারগুলোকে গলিয়ে দেয়, তো তাই বলা হয় তুষার খেয়ে নিয়েছে, খাদক বা তুষার ভক্ষক। ম্যানিওর পিট থেকে কি ধরনের সার পাওয়া যায়? ম্যানিওর পিট কিছু না, সারকুর, ঠিক আছে, তো সারকুর থেকে কি ধরনের সার পাওয়া যায়? জৈব সার, জৈব সার। আর যদি গ্যাস বলতো তাহলে মিথেন হতো। ভারতের একটি আগ্নেয় দ্বীপের নাম, একটি বলেছে, তো ভারতের একটি দুটো রয়েছে আগ্নেয় দ্বীপ, একটা হচ্ছে যে
ব্যারেন বা ব্যারন, একটা নারকোন্ডাম। তো আমি নারকোন্ডাম লিখে দিলাম, বা বলতে পারি ব্যারন। জনঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়? খুব ভালো প্রশ্ন, আনকমন প্রশ্ন একটা, যদিও এর আগে পাওয়া যায়নি। জনঘনত্ব হচ্ছে যে ক্ষেত্রমান বাই মোট জনসংখ্যা। নেক্সট, ভারতের সরলবর্গীয় অরণ্যের দুটি স্বাভাবিক উদ্ভিদের নাম। সরলবর্গীয়, অধিক উচ্চতায় লম্বা লম্বা গাছগুলো এরকম হয়, ত্রিভুজাকৃতি হয়, এরকম দুটি গাছের নাম। তো একটা দেখলাম পাইন, দার্জিলিং এ গেলে দেখতে পাবে এই গাছগুলো, পাইন, আমাদের এখানে পাবে না। আর একটা ফার লিখে দিলাম, সোজা দুটো মনে থাকবে, পাইন ফার। এছাড়া আরো অনেক আছে, তো এর মধ্যে দুটি বলে দিলাম, পাইন ফার। ভারতের ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের ভিলাই লৌহ ইস্পাত শিল্প কোন রাজ্যে অবস্থিত? এটা হবে ছত্তিশগড়। ছত্তিশগড়। এরপরে ম্যাচিং আসছি, আর ম্যাচিং এর পরেই শেষ হয়ে যাবে ব্যাপারটা। দেখো ম্যাচিং কি হয়, পশ্চিমঘাট পর্বত। তুমি ম্যাচিং এ যেগুলো আগে পারবে, তোমার মনে হচ্ছে মনের মতন, সেগুলো আগে করে নেবে। যেমন আমার খুব ভালো লাগছে মেঘাচ্ছন্নতা অক্টাস, কারণ এটা প্রচুর কানেকশন আছে এর সঙ্গে। মেঘাচ্ছন্নতা মাপা হয় যে এককে, তার নাম হচ্ছে অক্টাস একক। তাহলে 4 নম্বরে আমার হয়ে গেল অক্টাস, এটার সঙ্গে কানেকশন। আচ্ছা, ইনসার হচ্ছে ভূসমলে উপগ্রহ, 3 নম্বরে এটা হয়ে গেল। 3 নম্বরটা একটু ভালো করে লিখে দিই, 3। আচ্ছা, এরপর তাহলে মেঘাচ্ছন্নতা হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। শিলাময় মরুভূমি, আমি এগুলো একটা ছক করে দেবে, আবার একটা হামাদা, এটা হচ্ছে কত নম্বর? 2 নম্বর, বলেছিলাম বারবার। আর রইল পড়ে কি? পশ্চিমঘাট পর্বত। এই ছকের ফুল নাম্বার তোমাদেরকে পেতেই হবে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ভাবুলমালা। তোমাদের একটা আগের দিন টাস্ক দিয়েছিলাম বা কাজ দিয়েছিলাম, ম্যাপ পয়েন্টিং, যে কাজটা করিয়েছিলাম, সেখানে যে ম্যাপ পয়েন্টিং করার পর সেই ম্যাপ পয়েন্টিং এ ম্যাপ পর্বতমালাগুলো লেখার পর সর্বোচ্চ শৃঙ্গের নামগুলোকে একটা লিস্ট করতে বলেছিলাম, ঠিক আছে? এবং হয়েছে কিনা হ্যাঁ বা না আমাদের এই উত্তরটাই দিয়ে দেবে এখানে, হলে বলবে ম্যাপ পয়েন্টিং এর লিস্ট তৈরি হয়ে গেছে, অবশ্যই বলবে। এবং এরকম প্রশ্নের মাঝে মাঝে আরো ইনফরমেটিভ এবং ছক বা কিভাবে তোমার পড়াটাকে তুমি আগিয়ে নিয়ে যাবে, নিজেকে কিভাবে শক্তপোক্ত করবে, যে জায়গাগুলো ফাঁকি দিয়েছো সেই জায়গাগুলোকে কিভাবে ভরাট করবে, ফিল আপ করবে, সেইভাবে জিনিসগুলো আমাদের সঙ্গে দেখতে থাকতে হবে। এবং দেখো, তোমাদের একজনকার কমেন্ট করেছিল আমাকে যে স্যার জলপ্রপাতের ছক সাজিয়ে দিন, তো তার জন্য বা সবাইকার জন্য জলপ্রপাত একটা ছক দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে উচ্চতম যে কুঞ্চিকল, সেটা দেখতে পাওয়া যায় ভারাহি নদীর উপর। যোগ জলপ্রপাত সেকেন্ড হয়ে গেছে, এটা কর্ণাটকে শরাবতী নদীর উপর। দুধসাগর যে জলপ্রপাত রয়েছে মান্ডবী বা মান্ডাবী নদীর উপর। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর। ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা। 1 2 3 4 5টাই জলপ্রপাত ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে দেয়। এই 5টা জিনিস যদি একবার ছক করে লিখে রাখো, 2 4 বার দেখবে, তাহলে তোমার মাথার মধ্যে হয়ে যাবে। না দেখে একবার লিখবে, আগে তুমি দেখে লিখবে, তারপরে না দেখে লিখবে, দুটো জিনিসই করতে হবে। মানে তোমার ব্রেনকে বোঝাতে হবে, ভাই এটা আমার ইম্পর্টেন্ট, দয়া করে পরীক্ষার সময় ধোঁকা দিস না, ঠিক আছে? ধোঁকা দিলে আর সহ্য করতে পারবো না। পরীক্ষার সময় যেন মনে থাকে, তো শুধু বললে হবে না, তো কাজ করতে হবে। একবার দেখে লিখবে, আরেকবার না দেখে লিখবে যে সবটা লিখতে পারছো কিনা। এবার 7 দিন বাদ আরেকবার লেখার চেষ্টা করবে, একবারও না দেখে। যদি পেরে গেছো তো এই জন্ম নয়, 7 জন্ম পরেও মনে থাকবে। বুঝা গেছে জিনিসটা? এই জিনিসটা করতে হবে তোমাদের। এবং তোমাদের এই যে টিপসগুলো দিচ্ছি, এগুলো যদি সবার আগে, এবং সাজেশন সহ আরো অন্যান্য ম্যাপ পয়েন্টিং পরপর চলছে, ম্যাপ পয়েন্টিং সিরিজ চলছে, ঠিক আছে? আজকেও পাবে, কালকেও পাবে, পরপর চলতে থাকবে। সেগুলো যদি সবার আগে পেতে চাও এবং আমার কথা শুনে চলো, তাহলে অবশ্যই তুমি তোমার নাম্বার, কাঙ্ক্ষিত নাম্বার অবশ্যই পাবেই পাবে। তার জন্য একটা তোমরা যে মন দিয়ে ভিডিওটা দেখছো, আমার তরফ থেকে একটা থ্যাঙ্কস। এবং তোমাদের যে কাজ, সেটা করতেই হয়, কি লাইক করতে হবে। ও করে দিয়েছো, খুব ভালো। শেয়ার কি করো না এখনো? করো করো করো, এখনই করো, আগে ফার্স্ট এখনই করো। করেছো শেয়ার? আচ্ছা, আর এই যে সাবস্ক্রাইব কে করবে? ও সাবস্ক্রাইব করেছো বলে দেখতে পাচ্ছ, তো খুব ভালো। তো আর যারা নতুন শুধু ভিডিও দেখছে চলে যাচ্ছ, এটা তো গোলমাল, এটা চলবে না। সাবস্ক্রাইব করো, এই তো গুড। তাহলে টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।